প্রথমত হলো যে জনাব তারেক রহমান সাহেব আসার আগে, বাংলাদেশে আসার আগে মোটামুটি একটা ভারসাম্য ছিল। ভারসাম্যটা হলো যে জামাত এনসিপির কথা মতো প্রশাসন চলতো, আর বিএনপির যে ব্রুট মেজরিটি ছিল জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কারণে মাঠে ঘাটে ময়দানে সেখানে শুধু বিএনপির আওয়াজ ছিল। তো যখন আপনার একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকে, ক্ষমতার একটা ভারসাম্য থাকে, তখন সেখানে উভয় পক্ষই মোটামুটি স্যাটিসফাইড থাকে। বিএনপি মনে করছে যে আমরা নির্বাচনে প্রশাসনের সাহায্য সহযোগিতা ছাড়াই আমরা জয়লাভ করতে পারব। অন্যদিকে এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংস পার্টি, জামাত, বিভিন্ন রকম যারা আছে তারা বিভিন্ন রকম ম্যানিপুলেট করা, প্রশাসনকে কাজে লাগানো, তারপরে আরও অনেক যে সকল ইলেকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে তারা করবে কি করবে না, তার চেয়ে বড় ব্যাপার হলো তারা এই বিষয়গুলোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিল যে তারা কিছু একটা করতে পারবে। তো এভাবে যখন চলছিল, ঠিক সেই সময়টাতে তারেক রহমান সাহেব এলেন। তো তারেক রহমান সাহেব আসার পরে পুরো রাজনৈতিক পরিস্থিতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। এখন সব কিছুই তারেক রহমান সাহেবের নিয়ন্ত্রণে। তার হাঁটা চলা, চাল চলন, এগুলো সবই একজন প্রধানমন্ত্রীর মতোই তিনি প্রোটোকল পাচ্ছেন রাষ্ট্রের পক্ষ থেকে। তো এটা অন্যান্য যারা রাজনৈতিক দল সঙ্গত কারণে তারা অপমান বোধ করছেন, কষ্ট পাচ্ছেন, ঈর্ষান্বিত হচ্ছেন, এবং তারা মনে করছেন যে এটা নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড, এটা হয় না। এখন বিএনপি বড় রাজনৈতিক দল, সেই দলের সভাপতি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন সে ঠিক, কিন্তু এখন পর্যন্ত তিনি তো হন নাই। তো যারা রাজনৈতিক দল, সেখানে ভিপি নুরুল হক নুরু বলেন, কিংবা জুনায়েদ সাকি বলেন, অথবা আপনার সাইফুল হক বলেন, মানে যারা তারেক রহমান সাহেবের সাথে আছেন তারা সহ এনসিপির নাহিদ ইসলাম কিংবা জামাতের আমির ডক্টর শফিক, তারা সঙ্গত কারণেই মনে করতে পারেন যে রাজনৈতিক দল হিসেবে আমরা তো সবাই একই পর্যায়ের এবং আমাদের মর্যাদা তারেক রহমান সাহেবের মতোই। তো আমাদেরকে কেন মিলিটারি প্রোটোকল দিচ্ছে না, আমাকে কেন পুলিশ সেলুট দিচ্ছে না? তো এই জিনিসগুলো যে কোনো কারণেই তারা একটা ইনফেরিয়র কমপ্লেক্সের মধ্যে ভুগেছেন। এটি হলো এক। 2 নম্বর হলো যে এই গত 17টি মাস ধরে জামাতকে কেন্দ্র করে যেমন একটা, যাকে বলা হয়, ভাইব ছিল যে জামাত সব পারে, জামাতের অনেক ক্ষমতা। তারপরে তাদের একটা ভাইব ছিল যে জামাতই হয়তো কৌশল করে ছলে বলে একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। ওদিকে কিংস পার্টি নিয়েও কিন্তু অনেকের ভয় ছিল, এবং ভয়টা এত প্রবল ছিল যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব তিনিও দেখা গেল যে নাহিদ ইসলামের সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন, অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে নাহিদ ইসলামের যে ওয়েট এবং তার যে গ্রাভিটি, এটা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের চেয়ে কম নয়। আপনি দেখছেন সালাউদ্দিন সাহেব একটু লম্বা প্রকৃতির, আর নাহিদ একটু খাটো। তো হ্যান্ডশেক করতে গিয়ে উনি একেবারে যতটা সম্ভব, মানে যেটাকে মানে মাথাটা নুয়ে যতটা সম্ভব শরীরটা একটু করে তাকে যে আদর করেছেন, স্নেহ করেছেন, এতে মনে হচ্ছিল যে নাহিদ ইসলামী হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন। তো এরকম আপনি একবার দুবার একজনের সাথে, আপনার এখানে চিন্তা করেন, আমি একদিন আসলাম, আপনি খুব আদর যত্ন করলেন, আর একদিন আমাকে চিনলেনই না। বা দেখা গেল একদিন আসলো, সব লোকজন মানে আমাকে সেলুট দিল, তারপরের দিন আমাকে বললো তুই কে। তো এরকম একটা অবস্থা হয়ে গেছে, যেখানে বিএনপির যারা লোকজন তারা যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার পাওয়ার জন্য তীর্থের কাকের মতো বসে থাকতেন। 3বার 4বার অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করে তারা দেখা করতে পারতেন না। আবার অন্যদিকে যেদিন জামাতের আমির যেতেন বা যেদিন নাহিদ ইসলাম যেতেন, সেই দিন যমুনাতে সানাই নহবত বেজে উঠত, মনে হতো যেন রাষ্ট্রীয় মেহমান আসছেন। তো সেই যে অবস্থা, সেই রমরমা অবস্থা এখন সবার জন্য একটা দুর্ভিক্ষ শুরু হয়েছে। রাজনীতির এই বাক পরিবর্তনের পেছনে কি কারণ? মূল কারণ হলো যে আমাদের যে জনগণ সবসময় তারা অস্থির, এবং তারা সবসময় মানে একটা আন্দাজ করার চেষ্টা করে যে বাতাস কোন দিকে। আমাদের এই দেশের বেশিরভাগ মানুষ জোয়ারের পক্ষে থাকতে রাজি, কখনো ভাটার দিকে তারা যেতে চায় না, কখনো উজানে নৌকা বাইতে চায় না। তো এখন তারেক রহমান সাহেব আসলেন, বেগম জিয়ার যে একটা যুগান্তকারী ঐতিহাসিক জানাজা হলো, সব মিলিয়ে যারা লোকজন তারা মনে করলেন যে বিএনপি ক্ষমতায় চলে আসছে।
তারপরে যেভাবে সেনাবাহিনী তাকে স্যালুট দিচ্ছে, যেভাবে পুলিশ তাকে তোয়াজ করছে, এনএসআই ডিজি তার সঙ্গে দেখা করছেন, রাষ্ট্রদূতরা তার সঙ্গে আসছেন, অ্যাজ ইট ইজ, মানে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আর অফিসে বসা এটা একটা ফর্মালিটিস, কিন্তু আসল কাজ হয়ে গেছে। তো এর ফলে কি হলো, যারা অতীতে এই গত 17 মাস যাবৎ ক্ষমতার পাদপীঠে ছিলেন, নিজেদেরকে প্রধানমন্ত্রী ভাবতেন, লোকজনও তাদেরকে চিন্তা ভাবনা করতে, এখন তারা খুব ভীষণ রকম বেকায়দায় পড়েছে। একটা মাছ পানিতে যেভাবে শক্তিশালী থাকে, সেই মাছটিকে যখন মানে উপরে উঠে আনা হয়, তার ভিতরে যেমন অক্সিজেনের সমস্যা হয়, এখন এই গত 17 মাসে যারা খুব তেলে ঝুলেছিলেন, এখন তারা সবাই অক্সিজেন সমস্যায় পড়েছেন। এই তারেক রহমান সাহেবকে নিয়ে অতিরিক্ত যে সবার আকর্ষণ, ভীষণ রকম আকর্ষণ, মানে এমন মানুষ মনে হয় যেন তারেক রহমান সাহেবকে জীবনে তারা দেখেনি। সারাদিন খালি তার সাথে তাকাই থাকবে, কোথায় ফেসবুকে তারেক রহমান আছে, কোথায় খবরে আছে, আর সাংবাদিকরাও সেখানে গিয়ে দলে দলে দাঁড়িয়ে থাকবে তার সঙ্গে, যারা দেখতে গেল মানে ওটা মানে তারেক রহমান সাহেবের অফিস লাইভ মানে টেলিকাস্ট করার জন্য সাংবাদিকরা বসে থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনিও গিয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন। তো এটা তো আবার জামায়াতের আমির, ধারণা করা হয় যে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়তো জামাতপন্থী, আমি জানি না, বাট মনে করে সবাই। পরে শেষে সেই ভদ্রলোকও জামাতের আমিরের সম্মান বাঁচানোর জন্য তারেক রহমান সাহেবের সাথে দেখা করার পর জামাতের আমিরের সাথে দেখা করে আসছে। তো এই জিনিসগুলোর কারণে কি হলো না, যাদের মানে কথা বলার প্ল্যাটফর্ম আছে, তারা বলছে এই যে যা কিছু বলছে নির্বাচনে, মূলত তাদের রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কিন্তু জনাব গোলাম মাওলা রনি, আমরা 24-এর গণঅভ্যুত্থানের পর ভিন্ন বাস্তবতা দেখার এক ধরনের আকাঙ্ক্ষা তো আমাদের মনে তৈরি হয়েছিল। এখনো আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে রাজনীতি ক্ষমতার বলেই আবদ্ধ, ক্ষমতার দিকে আমরা ঝুঁকে যাচ্ছি। তাহলে আসলে নতুন বন্দোবস্ত বা রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের যে কথাগুলো আমরা এতদিন ধরে শুনেছি, তার কি হলো? এগুলো সবই আসলে কথার কথা ছিল। এই কারণ হলো, নতুন একটা বন্দোবস্ত করার জন্য নতুন চিন্তা চেতনা, ধ্যান ধারণা মানুষ দরকার। তো আমাদের এখানে যারা বাংলাদেশে, তো হঠাৎ করে এই ধরনের কোনো রেভলিউশন হয়নি। হঠাৎ করে আমাদের দেশে দেশ বিদেশ থেকে, আপনি চিন্তা করেন যে লেনিন, তিনি একটা রুশ বিপ্লব করলেন, তিনি দীর্ঘদিন জার্মানিতে ছিলেন। তো ইউরোপ থেকে তিনি গণতন্ত্র এবং সমাজতন্ত্র যেভাবে শিখে এসেছেন, ওটার ধারাবাহিকতায় তার একটা গ্রুপ অফ পিপল ছিল, স্ট্যালিন ছিল, লেনিন ছিলেন, ট্রটস্কি ছিলেন, তারা সবাই মিলে এরকম একটা রুশ বিপ্লব করলেন। তারপরে আবার বিপ্লব করার পর প্রতি বিপ্লব হয়ে গেল, বলশেভিক এবং মেনশেভিক বিপ্লব হয়ে গেল। তো বিপ্লবের যে ইতিহাস রয়েছে সারা দুনিয়াতে, আমাদের দেশে তো সেটা হয়নি। আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে স্বতঃস্ফূর্ত। ফলে গণ অভ্যুত্থানের পরে আমাদের যেটা ছিল, প্রথমও যেটা ছিল যে গণ অভ্যুত্থানের একমাত্র দাবি ছিল শেখ হাসিনা যেতে হবে, এবং আমরা কেউ বিকল্প চিন্তা করিনি। আমরা সবাই বলছি আগে উনি যাক, সেটা উনি মরে যাক অথবা পালিয়ে যাক অথবা যা কিছু হোক, উনি যাক, তারপরে দেখা যাবে কি হবে না হবে, মানে এরকম ছিল আমাদের মন মানসিকতা। তো সে চলে যাওয়ার পরে আমরা খুব 24 ঘন্টা 48 ঘন্টা খুব খুশির মধ্যে ছিলাম। পরবর্তীতে যারা এলেন তাদের প্রতি আমাদের আগ্রহ ছিল অনেক বেশি, এরা এটা দেবে ওটা দেবে ওটা দেবে, যেটা তাদের সামর্থ্যের মধ্যে ছিল না। তো ফলে কি হলো, মানুষের চাহিদা এবং প্রাপ্তির মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি হয়ে গেল। আর অন্যদিকে যে সমস্ত লোকজন হঠাৎ করে দায়িত্ব লাভ করলেন, আপনি বোঝার চেষ্টা করেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ কিংবা সার্জিস, হাসনাত, এরা মানে 30 বছর বয়স এরা মানে একটা পাবলিক পরীক্ষাতে বিসিএস পরীক্ষা কখনো দেয়নি। এখন তাদেরকে আমরা মন্ত্রী বানিয়ে ফেলেছি, বড় বড় মন্ত্রণালয় দিয়েছি, এবং যাদেরকে মন্ত্রিত্ব দেয়নি তাদেরকে মন্ত্রীর চেয়েও বড় সম্মান করেছি, মর্যাদা দিয়েছি। তাদেরকে গ্র্যান্ড লিডার হিসেবে আইদার এজুকের সি গুয়েভারা কিংবা ফিদেল ক্যাস্ট্রো, ইয়াসির আরাফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই পর্যায়ে তারা, নেলসন ম্যান্ডেলা। তো আমরা এই যে তরুণ, যে সমস্ত অন্ততপক্ষে 1 ডজন তরুণ নেতা এবং নেত্রী যারা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে, আমরা তাদেরকে সবাইকে এরকম বড় বড় বিপ্লবী বানিয়ে দিয়েছি। কিন্তু গণঅভ্যুত্থানের পরে তারা কিন্তু এক ধরনের স্বপ্নও দেখিয়েছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও তারা বলেছিল। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার সাথে ফারাক কতটুকু? স্বপ্ন ব্যাপার হলো যে তারা কি স্বপ্ন দেখাবেন, মূলত তাদের তো কোনো অভিজ্ঞতা নেই। তারা নিজেরাই স্বপ্ন একটা দেখানোর জন্য, তো মানে কি বলবো, মানে আপনার যে একটা স্বপ্ন দেখাবেন, এর জন্য তো আপনার একটা অভিজ্ঞতা থাকা লাগবে। আদারওয়াইজ আপনি যদি স্বপ্ন দেখেন, সেটা একটা শিশুতোর স্বপ্ন হয়ে যাবে। একটা ছোট বালক যদি আপনাকে বলে যে তোমাকে চাঁদের দেশের বুড়ির কাছে নিয়ে যাব, ওখানে বেগুন ভাজা দিয়ে তোমাকে ভাত খাওয়াই নিয়ে আসবো, আপনি খুব মজা পাবেন। শিশু মানে আবল তাবল বলছে। কিন্তু একজন লোক যিনি হিমালয়ের চূড়ায় পৌঁছেছেন,
সে বা মেরু অঞ্চলে গেছেন, সেই এডমন্ড পিয়ারি বলেন বা সেই যারা হিমালয় জয় করেছেন তারা বলেন, তারা যখন আপনার কাছে এসে বলবেন একটা কথা যে তোমাকে আমি হিমালয়ে নিয়ে যাব, দেন ইউ উইল বিলিভ। এখন এই যে যারা যুবক আছেন তারা আমাদেরকে কি স্বপ্ন দেখাবেন? তাদের তো সেই স্বপ্ন দেখানোর মতো কোনো অভিজ্ঞতা কোনো কিছু না, এটা জাস্ট ইলিউশন। এখন ওই যে বললাম যে সেই ইলিউশনের কারণে কিন্তু আমরা এই যে বললাম যে সেই ইলিউশনের কারণে ওই তরুণ যুবকদেরকে নিয়ে আমাদের যে ইলিউশন ছিল, জামাতকে নিয়ে আমাদের যে ইলিউশন ছিল, তার চেয়ে 100 গুণ ইলিউশন এখন জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে হয়ে গেছে, আমরা সবাই মনে করছি। এবং কিন্তু আমরা তো জানি যে ইলিউশন কিছুক্ষণ পরে কেটে যায়। শুধু কাটে না, এটা আরো প্রতিঘাত হয়ে মানুষের জীবনে আসে, ঝামেলা তৈরি করে। আপনি যখন দেখা গেল যে স্বপ্নে খুব বড় কিছু খেলেন, পোলাও কুরমা খেলেন, কিন্তু বাস্তবে যখন আপনার কোয়ালিটি আছে ধরেন পুঁই শাক খাওয়ার, কিন্তু সেদিন আপনাকে পুঁই শাকের পরিবর্তে পুঁটি মাছ দিল, কিন্তু ওটা আপনার কাছে ভালো লাগবে না, যেহেতু আপনি স্বপ্নে পোলাও কুরমা খেয়ে আসছেন। এই জন্য ইলিউশনটা করে কি মানুষের বাস্তব থেকে অবাস্তবে নিয়ে যায়, নিয়ে যাওয়ার ফলে তার সামনে যে রিয়েলিটি থাকে সেই রিয়েলিটিতে তার মানে সে আর কখনো ফিরে আসতে উচ্চভিলাষী পারে না। স্বপ্ন আমাদের ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে, মারাত্মকভাবে করে যাচ্ছে যে কোনো এই যে সময়। জামায়াতের সাথে এনসিপি জোটবদ্ধ হলো, এনসিপি লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? না, এটা তো অনিবার্য ছিল, বিকজ আমরা তো সবাই জানতাম, আজিজ ভাই আমরা বিভিন্ন জায়গাতে টকশো করেছি, আমরা সবাই জানি যে এনসিপি জামাতের বি টিম, এটা ওপেন সিক্রেট ছিল। এখন আমরা যে এতকাল যাবো যে কথাবার্তা বলেছি, আমাদেরকে যারা গালাগালি করতো তাদের মুখে চুনকালি মেখে জামাত আর এনসিপি এক হয়ে গেল। এটা তো জাস্ট কি বলবো, আমদুধ এক হয়ে গেলে যেভাবে সুন্দর দেখায়, এখন জামাত আর এনসিপি এক হয়ে গেছে, সুন্দর হয়েছে, খারাপ কিছু হয়নি। সমঝোতার আলোচনা তো বিএনপির সাথে এনসিপির চলেছে, তার মানে কি কৌশলের রাজনীতিতে জামায়াত এগিয়ে গেছে? এটা অভিনয় ছিল। জামাতের জন্য সবচেয়ে লাভজনক হতো জামাত যদি এনসিপিকে বিএনপির সাথে ঢুকিয়ে দিতে পারত, কিন্তু বিএনপির দুর্ভাগ্য বা এনসিপির সৌভাগ্য যে এই জিনিসটা হয়নি। কিন্তু তাদের প্ল্যান ছিল যে এনসিপিকে যদি বিএনপিকে, তাদের ফার্স্ট টার্গেট ছিল এনসিপিকে আলাদা একটা স্বতন্ত্র বডি হিসেবে দেখানো, যে তারা আসলেই একটা বিরাট শক্তি। তো সেই শক্তিটা যখন তাদের প্ল্যান এ ফেল করলো, তারা দ্বিতীয় চেষ্টা করলো, জামাত চেষ্টা করলো যে ঠিক আছে এটা কোনো মতে অন্যের ঘরে ঢুকে দেওয়া যায় কিনা। আমি একটু বুঝতে চাই জনাব গোলাম মোল্লা রনি, রাজনীতির দাবা খেলায় সবকিছু কি নিয়ন্ত্রণ জামায়াতের হাতে? জামাতের হাতে কোনো কিছু নিয়ন্ত্রণ তারা চেষ্টা করেছে নিয়ন্ত্রণ করার জন্য। এর কারণ হলো তারা তো যে গত সেই 2009-10 সন থেকে বিভিন্নভাবে খেলছে, তো খেলতে খেলতে তাদের গুপ্ত রাজনীতিতে একটা সফলতা এসছে। তারা অনায়াসে বিএনপির মধ্যে মিশে যেতে পেরেছে, তারপরে চরমোনাইতে মিশে যেতে পেরেছে, তারপরে আওয়ামী লীগের সঙ্গে মিশে যেতে পেরেছে, ভারত চীন সব জায়গাতে তারা মিশে যেতে পেরেছে, এবং এটাকে মনে করেছে যে দে ক্যান ডু এভরিথিং। কিন্তু এই বিষয়গুলো যখন 18 কোটি মানুষের সঙ্গে গণমানুষের রাজনীতির এই ইলেকশন কেন্দ্রিক একটা চলে আসছে, তখন জামাত বুঝছে যে না, ওটা তাদের যে চালাকি সলসাতের ম্যাজিক, মানে ম্যাজিক হলো কি, ম্যাজিক আপনি দেখানোর জন্য একটা নির্দিষ্ট সময়, দিনের আলো বা রাতের আলো এবং নির্দিষ্ট একটা মঞ্চ লাগে, আদারওয়াইজ আপনি ম্যাজিক দেখাতে পারবেন না। কিন্তু আপনি যদি পথে ঘাটে মাঠে যেখানে মানুষ রিয়েলিটি দেখতে চায় সেখানে আপনি ম্যাজিক দেখাতে চেষ্টা করেন, তাহলে আপনি আর ম্যাজিক দেখাতে পারবেন না, ভাওতাবাজি। এখন জামাত যে কাজগুলো করছে এটা সবসময় হলো একটা বেলুন খুব বড় করে ফুলালে যেভাবে অবস্থা হয়, তদ্রুপ তারা তাদের নিজেদের দল, নিজেদের শক্তি সব কিছুকে তারা এমনভাবে এই গত 17 মাসে তুলে ধরেছে। এখন তারেক রহমান আসার পরে সব কিছু একটা বেলুন যেভাবে ফুটে গেলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রাজনীতির অঙ্গনে সেটি হচ্ছে জামায়াত জনগণের আস্থা অর্জন করতে কতটা পেরেছে। সে প্রতি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনকে আমি যদি একটু রূপকভাবে বলি, এটি অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো, ন্যূনতম রিপেয়ার করে কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার চেষ্টা। তার মানে বিতর্কিত নির্বাচনগুলো যে আমরা দেখেছি 14, 18, 24-এ, তার ব্যর্থতার দায়ভার অনেকটা এই নির্বাচন কমিশনকে বহন করতে হচ্ছে। মানে উনি আসলে অনেক সত্য একটা কথা বলছেন, এবং রূপক অর্থে বললেও মানে এই সময় তার এই বক্তব্য যথেষ্ট সাহসী। আমাদের এই সমাজে যারা স্বপ্ন দেখায়, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে, তার তুলনায় এই ভদ্রলোক আমি মনে করি যে তার একটা অনেস্ট বা সৎ স্বীকারোক্তি। বাস্তবতা হলো যে নির্বাচন তো একটা চেইন, একটা রেলপথের মতো। তো এখানে যে রিটার্নিং অফিসার সেটা জেলা প্রশাসন, এখানে যারা নেতাকর্মী রয়েছে বা এখানে যারা ভোট কালেকশন করবে তারা
প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, আনসার ভিডিবি থেকে শুরু করে হাজার হাজার এর সাথে জড়িত। এখন যারাই এই ভোট কর্মের সাথে জড়িত থাকবে, হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া তারা সবাই 2014, 2018, 2019 সনে যে ভোটের নেগেটিভিটি, এই কাজে তারা চাক্ষুষ সাক্ষী। অর্থাৎ সাবেক সরকারের জমানাতে এরাই ভোট কালেকশন করেছে, এরাই ব্যালট বাক্স ভরে দিয়েছে, এরাই একটা রেজাল্ট শিট তৈরি করে দিয়েছে এবং এরাই একটা রেজাল্ট শিট তৈরি করার পরে সেটা আবার ঘোষণা করেছে। তো ওই যে একটা চেইন আছে, সেই চেইনের উপরে শুধুমাত্র নির্বাচন কমিশনের এই যারা কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার তারা নতুন করে যুক্ত হয়েছেন, আর পুরোটাই কিন্তু সে আগের ট্রেনটা রয়ে গেছে, মানে আগের সেই সিস্টেমটা রয়ে গেছে। তো সেই অর্থে উনি যেভাবে বলছেন তাহাতে আমি আরো বেশি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি কিভাবে? আগে যেটা ছিল সেটা হলো রেল লাইনটি 2014 সনে যে রেল লাইন ছিল, 2018 সনে সেই রেল লাইনটা আরো সুন্দর করে তৈরি করা হয়েছে, মজবুত করা হয়েছে। এবং সেই রেল লাইনের উপর যে বগি ছিল সেটাকে 2014 সনের সাথে সেটা আরো নতুন গতি পেয়েছে, শক্তি পেয়েছে। 2024 সনে দেখা গেল সেই রেল লাইন আগে যদি ছিল নর্মাল লোকোমোটিভ, সেটাকে তারা একেবারে বুলেট ট্রেন বানিয়ে ফেলেছিল 2024 সনে। আর সেই বুলেট ট্রেনে তারা যে ওয়াগনগুলো ব্যবহার করেছিল, সে সব ওয়াগন হলো একেবারে অত্যাধুনিক জার্মানির তৈরি এরকম ওয়াগন। এখন সেগুলো সব খাদে পড়ে গেছে। ধরুন 14টাও খাদে পড়ে গেছে, 18টাও খাদে পড়ে গেছে, 24টাও খাদে পড়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। এখন উনি এইগুলোকে উঠাইছেন, রেলের উপর উঠাইছেন। উঠানোর পরে একটা আছে 14 সালের বগি, একটা আছে 19 সালের বগি, আর একটা আছে 2024 সনের বগি। এখন এইগুলোকে রিপেয়ার করেছেন, রিপেয়ার করার পরে তারপরে এগুলোকে স্টার্ট দিচ্ছেন। কোনোটাতে ডিজেল লাগে, কোনোটাতে কয়লা লাগে, কোনোটাতে ইলেকট্রিক লাগে। তো বুঝতে পারেন যে এই ট্রেন যখন স্টার্ট নেবে এটা গন্তব্যে পৌঁছতে পারবে না। ফলে তিনি যে কথাগুলো বলেছেন এটাকে যদি আরও ব্যাখ্যা বিবৃতি হিসেবে আমরা দাবি করি, তাহলে এই যে ইলেকশনের যে ট্রেন, এটি প্রথমত স্টার্ট না নেওয়ার সম্ভাবনা খুব বেশি। এর কারণ হলো 3 প্রকৃতির বগি এখানে আছে, 3 প্রকৃতির ট্রেনের লাইন এখানে আছে। কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি যে বিতর্কিত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ব্যর্থতার দায় শুধুমাত্র নির্বাচন কমিশনের উপর বর্তায় কি? প্রধানত নির্বাচন কমিশনের উপর বর্তায়। এর কারণ হলো যে কাগজে কলমে সিস্টেমে আসলে এই নির্বাচনকালীন সময় পুরো দেশটা চালাচ্ছে ইলেকশন কমিশন। তো সেক্ষেত্রে তাকে দায়িত্ব নিতে হবে। যদিও আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতায় সরকারের একটা বিরাট ভূমিকা থাকে, রাজনৈতিক দলের একটা বিরাট ভূমিকা থাকে, এবং স্থানীয় যে এলিট সোসাইটি, বিশেষ করে যারা মাস্তান থাকে, তাদের একটা বিরাট ভূমিকা থাকে ইলেকশনে। কিন্তু এই ভূমিকাগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কাগজে কলমে কিন্তু ইলেকশন কমিশনের আছে। তো ইলেকশন কমিশন যদি সত্যিকার অর্থে সেটা প্রয়োগ করতে চায় তাহলে তারা সেটা পারবে। কিন্তু তা না করে অতীতে আমরা যেভাবে দেখেছি, বিশেষ করে এই 3টি নির্বাচন, হাবিবুল আওয়াল, রকিবুল হুদা এবং হুদা কবি নুরুল হুদা, তো তারা যেভাবে তাদের শরীর মন দেহ যেভাবে সমর্পণ করেছিল আওয়ামী লীগের নিকট, এবং এর ফলে তারা যে অপমানিত হয়েছে, নুরুল হুদাকে যেভাবে জুতো মারা হয়েছে, যেভাবে তার গলায় জুতোর মালা পরানো হয়েছে, মানে এটা বর্তমান যারা ইলেকশন কমিশনার রয়েছেন তাদের জন্য এটা একটা অশনির সংকেত। কাজে এটাকে যদি তারা স্মরণে রাখেন, স্মরণে রেখে এখন যেভাবে আরপিও সংশোধন করা হয়েছে, তাতে জামাত যে কথাটা বলছে পাতানো নির্বাচনের কারণ হলো কি, আসলে একটা ভালো কিছু করলে সেটা সাস্টেন করুক বা না করুক, আপনি কখনো অপমানিত লাঞ্ছিত হবেন না। কিন্তু আপনি মন্দ একটা কাজ করলেন, সেটা যদি সাস্টেইনও করে, কিন্তু আপনি নিন্দিত এবং ঘৃণিত হয়ে থাকবেন। তো সেক্ষেত্রে এখন সামনে যে নির্বাচন আসছে, তিনি যত ভালো কথাই বলুন না কেন, তাকে একটা গ্রহণযোগ্য, সাস্টেনেবল এবং ভালো নির্বাচন উপহার দিতে হবে। অন্যথায় তারা সবাই অতীতে যেভাবে এই 3টি নির্বাচনের জন্য ইলেকশন কমিশনের কর্মকর্তা কর্মচারী, তাদের একটা বিরাট অংশ এখন জেলে। আপনি ওই ইলেকশন কমিশনের যারা সচিব ছিলেন তারা জেলে, তাদের বিরুদ্ধে মামলা করেছে, কমিশনারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং অনেককে পাবলিক খুঁজতেছে তাদেরকে মারার জন্য। তো এই জিনিসটা যে আগামী দিনে হবে না, এটা কিন্তু বলা যায়। আর একটা বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা যাচ্ছে এবার কোটিপতি প্রার্থীদের ছড়াছড়ি, শত কোটি টাকার মালিক প্রার্থীও রয়েছেন। জানতে চাই, নির্বাচন কি এখন শুধু আসলে কোটি টাকার খেলা?
সামর্থ্যবানদের দখলে নির্বাচন? এটা মানে নির্মম সত্য হলো, এখানে আসলে এক একটা নির্বাচন করতে কম করে হলো 1 কোটি থেকে সর্বোচ্চ 100 করোড় টাকাও খরচ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। যেখানে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয়, এখন হয়েছে কিনা বলতে পারবো না, বাট অতীতে শোনা গেছে যে এক একটা নির্বাচনে, এই 2024 সনে আমি শুনলাম যে একজন সাধারণ মানে এমপি, সে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য 60 কোটি টাকা ঘুষ দিয়েছে। এখন তার 60 কোটি টাকা ছিল না, সে সাধারণ একজন প্রার্থী। আমি বললাম যে ও 60 কোটি টাকা পেলো কি করে? বললো যে একটা প্রজেক্ট দেখিয়ে একটা ব্যাংক থেকে 120 কোটি টাকা সে মেরে দিয়েছে। 120 কোটি টাকা মেরে সে 60 কোটি টাকা আওয়ামী লীগের নেতাদেরকে ঘুষ দিয়েছে, আর ব্যাংকের লোকদেরকে কিছু টাকা দিয়েছে, আর নিজে বাকি টাকা মেরে দিয়ে এখন সেই যেহেতু ইলেকশন ঠিক হলো না, এখন সে পালিয়ে আছে, ব্যাংকের ঘাড়ে 120 কোটি টাকা। তো এই নির্বাচনকে কেন্দ্র করে এরকম একটা চক্র বিরাট কাজ করছে। তো সেই দিক থেকে এখানে টাকার কোনো বিকল্প নেই। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব মাওলা রনি, রুমিন ফারহানের মতো নারী নেতৃত্ব আমরা দেখলাম বিএনপি থেকে মাইনাস হয়ে গেল, এবং গণ অভ্যুত্থানের সময় যে নারীরা সম্মুখ যোদ্ধা হিসেবে পরিচিতি পেয়েছিল, তারাও এখন বলা হচ্ছে যে রাজনীতি থেকে অনেকটা উধাও। তাহলে নারীদের অবস্থান রাজনীতিতে কোথায়? এটি খুবই হতাশাব্যঞ্জক। হতাশাব্যঞ্জক হলো যে আমাদের দেশে ঐতিহ্যগতভাবে নারীরা ঝুঁকি নেয় বেশি। অতীতের যে কোনো, ইভেন 52 ভাষা আন্দোলন থেকে অন্য যে সকল গণ আন্দোলন হয়েছে, আপনি ছবিগুলো যদি দেখেন, দেখবেন যে মিছিলের সম্মুখ সারিতে নারীরা থাকে। এমনকি এই যে বিএনপির গত 15 বছরে যে শাসন, মানে বিএনপির যে আওয়ামী লীগ জমানাতে বিএনপির যে দুরবস্থা, ওই সময়টাতেও কিন্তু সম্মুখ সারিতে নারীরা সামনে ছিল, পেছনে কিন্তু অন্য নেতারা থাকতো। এমনকি 8 জন 10 জন 12 জন মিছিল হতো, সেই 12 জনের মধ্যে 6 জনই নারী থাকতো। এখন একজন ধরেন পাপিয়া, নীলুফার চৌধুরী মনি, তারপর শেষে রুমিন ফারহানা তো অনেক পরে আসছে, তারপরে ওই যে শাম্মী আক্তার, রানু, এইরকম মনে করেন যে যারা দলের জন্য ভীষণ রকম যাদের কথা বললেন তারা কেউই কিন্তু এবার মনোনয়ন পায়নি। মনোনয়ন তো দূরের কথা, তাদের পার্টির পোর্টফোলিওতে তো তাদের নেই, অথচ এদের জীবন যৌবন পরিবার সবকিছু শেষ করে দিয়েছে এই দলের জন্য, বেগম জিয়ার জন্য সবকিছু দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে যারা আসছেন, ধরেন তারা কেউ হয়তো উত্তরাধিকার সূত্রে আসছেন, কেউ হয়তো পারিবারিক কোটাতে আসছেন, কিন্তু রাজপথে বিএনপির যারা খুব ডেডিকেশন ছিল তারা ওইভাবে কোটা এলে আসলে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন আদতে কতটুকু হলো, সেখানেও প্রশ্ন ওঠে।